আসসালামু আলাইকুম। জিএসটির 2024-25 শিক্ষাবর্ষের সি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব এবং অবশ্যই শুধু উত্তর দেখিয়ে চলে যাব না, একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি প্রশ্ন সমাধান করব। 15টা ইংলিশ প্রশ্ন, মোরলেস 15 থেকে 20 মিনিট সময়ে আমি নিব। আমি কোনোভাবেই তোমাদের এবং আমার সময় অপচয় করব না ইনশাআল্লাহ। আমরা প্রশ্নের শুরুতে প্যাসেজ পাচ্ছি, 3টা প্যাসেজ এসেছিল। আমি বেসিক্যালি যেভাবে প্যাসেজ সমাধান করার কথা বলে থাকি, প্রশ্নগুলো আগে পড়া, প্যাসেজটা ডিরেক্ট না পড়া। প্রথম প্রশ্নে লেখা আছে হোয়াট ইজ দ্য কি আইডিয়া অফ দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজের টাইটেল কি। গত বছরও এরকম একটা প্রশ্নই আসছিল, টাইটেল কি। আমরা অপশন এখন না পড়ি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এসেনশিয়াল ফর মেনটেনেন্স অফ ই বিজনেস ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে ই বিজনেস মেনটেন করার জন্য কোনটা এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ, আমরা প্যাসেজে পাবো। অপশন না পড়ি। থার্ড কোয়েশ্চেন, ইন দ্য ফ্রেজ লেভারেজিং অনলাইন প্ল্যাটফর্মস হোয়াট ডাজ লেভারেজ মিন, লেভারেজ শব্দটার মানে কি। এবং অবশ্যই লেভারেজ শব্দের অর্থ যেটা পারি আন্দাজে সেটা না দাগায়া প্যাসেজে আমি যাব আগে। চলো প্যাসেজটা কুইক করে পড়ে দেই। প্যাসেজটাতে আমরা দেখছি লেখা আছে ই বিজনেস, তার মানে আমরা আমাদের প্যাসেজের মূল কথাই মূলত ই বিজনেস। এবং বেসিকলি সি ইউনিটে এই পর্যন্ত যতবার প্যাসেজ আসছে সববারই আসছে, সববারে এই বিজনেস রিলেটেড প্যাসেজে কিন্তু এসছে। এই বিজনেস হ্যাজ ট্রান্সফর্ম, মানে পরিবর্তন করে ফেলছে দ্য ওয়ে কোম্পানিজ অপারেট গ্লোবালি। ইট অ্যালাউজ ট্রানজাকশনস টু অকার থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতেই এটা ট্রানজাকশন অ্যালাউ করে। এক্সপান্ডিং বিজনেস এক্সপান্ড করে, প্রসারিত করে অ্যাক্রস বর্ডার্স। In Bangladesh, this shift has been particularly evident in growing e-commerce sectors like retail, transport, groceries, electronics and medicine. এই গ্রোসারিজ দিয়ে গত বছর আসছিল। The rise of online retail, online retailer এই রাইজটা has enabled Bangladeshi business to compete in global market. বাংলাদেশে এই অনলাইন রিটেলের এই রাইজটা কম্পিট করার সুযোগ করে দিচ্ছে গ্লোবাল মার্কেটেও বাংলাদেশকে, বাংলাদেশি বিজনেস যারা কন্ট্রোল করে। অফারিং আ ভ্যারাইটি অফ প্রোডাক্টস টু এট কম্পিটিটিভ প্রাইসেস। দেন আমরা প্যাসেজের শেষ অংশে যাই, আমি 2 ভাগে ভাগ করেছি। সোশ্যাল মিডিয়া হ্যাজ ফার্দার এনহান্সড কাস্টমার এনগেজমেন্ট ইন বাংলাদেশি ই কমার্স সেক্টরস, মানে সোশ্যাল মিডিয়া ভূমিকা পালন করে, সোশ্যাল মিডিয়া কিন্তু ভূমিকা পালন করে আমাদের এই ই বিজনেসটাকে এনহান্স করার জন্য। মেনি কোম্পানিজ নাও টার্গেট স্পেসিফিক ডেমোগ্রাফিক মানে হলো নির্দিষ্ট টাইপের মানুষ, যে আমার এত বয়স থেকে এত বয়সের মানুষের কাছে প্রয়োজন, এই এলাকার মানুষ প্রয়োজন, এটাই বলছে। তাহলে মেনি কোম্পানিজ নাও টার্গেট স্পেসিফিক ডেমোগ্রাফিক্স বাই লেভারেজিং অনলাইন প্ল্যাটফর্মস, মানে এই যে অনলাইন প্ল্যাটফর্মকে লেভারেজ করে, লেভারেজ শব্দের শাব্দিক অর্থ হলো কন্ট্রোল করা, এটাই আমাদের প্রশ্ন। ফর সেলস, মার্কেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, ডিসপাইট দ্য অ্যাডভান্টেজেস, ডিসপাইট শব্দটার পরে প্রিপোজিশন থাকে আমরা জানি, ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিসপাইট দ্য অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজ সত্ত্বেও ই বিজনেস ইন বাংলাদেশ ফেস চ্যালেঞ্জেস, কিছু সমস্যা কিন্তু ফেস করে, ইনক্লুডিং সাইবার সিকিউরিটি রিস্ক। দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু হেল্প ইন দিস রিগার্ড এনশিওরিং ট্রাস্টওয়ার্দিনেস, মানে ট্রাস্টওয়ার্দিনেস এনশিওর করার জন্য। যেখানে যেখানে আমি কালার করছি এই 3 জায়গায় 3টা উত্তর আছে আমাদের প্যাসেজের। ইজি প্যাসেজ, আমার মনে হয় সবাই পেরেছে। আমাদের প্রথম প্রশ্ন উত্তর বলছে হোয়াট ইজ দ্য কি আইডিয়া, মানে এই বাক্যের এই প্যাসেজটার মূল থিমটা কি। অলরেডি ই বিজনেস না, অলরেডি ই বিজনেস নিয়ে কথা আসছে, বাট মূল কথা এটা না। চ্যালেঞ্জেস অফ ই বিজনেস, চ্যালেঞ্জ নিয়ে কথা বলছে, বাট এটা মূল কথা না, এটা একটা পার্ট। সাকসেস অফ ই বিজনেস, এটাও কথা বলছে, একটু পার্ট। মূল পয়েন্ট হলো ই বিজনেস সিনারিও ইন বাংলাদেশ। তার মানে দেখো আমি কেন অপশন পড়ার কথা বলি, মানে অপশন না পড়ার কথা বলি। অপশন যদি পড়তা তোমার কাছে মনে হতো সাইড দিয়ে উত্তর, কিন্তু এই 3টা হলো সাব পার্ট, এটা হলো মূল কথা, এটার আন্ডারে বাকি 3টা আসছে। ই বিজনেস সিনারিও ইন বাংলাদেশ, এটার আন্ডারে বাকি 3টা আসছে। নেক্সট প্রশ্নে আমরা যদি যাই, নেক্সট প্রশ্নের উত্তর কি। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ইজ এসেনশিয়াল ফর মেইনটেনেন্স অফ ই বিজনেস ইন বাংলাদেশ, ই বিজনেসকে মেইনটেইন করার জন্য কোনটা এসেনশিয়াল। আমরা প্যাসেজের শেষ দিকে পড়ছিলাম ট্রাস্টওয়ার্দিনেসের কথা, এই যে কাস্টমার ট্রাস্ট এন্ড লয়্যালটি, এই কথাটাই কিন্তু আমাদের প্যাসেজের একবারে শেষ দিকে আমরা পড়েছিলাম, এই যে এনশিওরিং ট্রাস্টওয়ার্দিনেস। দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু হেল্প ইন দিস রিগার্ড এনশিওরিং ট্রাস্টওয়ার্দিনেস এন্ড সিকিউরিটি। তারপর আসি আমরা সিকিউরিটি সো দ্যাট দিস বুমিং ইন্ডাস্ট্রি ক্যান সাকসিড, সফল হইতে পারে। তার মানে আমাদের এই এসেনশিয়াল কি, এই ই বিজনেসটাকে মেইনটেইন করার জন্য বা সফল করার জন্য যেটা প্রয়োজন, কাস্টমারদের ট্রাস্ট এবং লয়্যালটির প্রয়োজন। দেন লেভারেজ মানে হলো কন্ট্রোল। এই ছিল 3টা প্যাসেজ। এবার আমরা প্রশ্নে যাই।
4 নম্বর যে প্রশ্নটা লেখা আছে হি ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স, বিশেষ পরীক্ষার প্রশ্ন, এবং আমি যদি বলি এখানে এমসিকিউর অধিকাংশ প্রশ্নে প্রিভিয়াস কোশ্চেন, এবং প্রশ্নগুলো মোটেও কঠিন না, গত বছরও সহজেই এসেছিল। আমরা উত্তরে নিশ্চয় বলবো ডেভয়েডের সাথে প্রিভিশন কি বসাই, যেন আমরা ডেভয়েডের সাথে প্রিভিশন আমরা অফ বসাই। ডেভয়েড অফ মানে শূন্য, হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স মানে তার কমন সেন্স শূন্য, মানে তার কমন সেন্স নাই। তাহলে আমরা উত্তর পেয়েছি 4 নম্বরে হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স শূন্য, তার সাধারণ জ্ঞানই নাই। নেক্সট 5 নম্বর হু ক্যান সলভ দ্য প্রবলেম, কে এই সমস্যার সমাধান করতে পারে। অ্যাক্টিভে আছে, প্যাসিভে করব। আমরা সবাই এই পয়েন্টটা সহজেই জানি যে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হু থাকে আমরা প্যাসিভটা বেসিক্যালি বাই হুম দিয়ে করি, অথবা বাই দিয়ে হু দিয়েও করা যায়, তবে বাক্যে শেষে আবার একটা হু থাকে। তাহলে আমরা হু থাকলে বাই হুম দিয়ে করবো, এটা একটা অনল পয়েন্ট। দেখো তো বাই হুম সব জায়গায় আছে কিনা, আছে, আছে, এই জায়গা নাই, ডি নাম্বারটা কেটে দাও, বাকি রোড এবিসি। এবার যেহেতু হু দিয়ে বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাই হুম দিয়ে করলো ইন্টারোগেটিভ সেন্টেন্সেই, তাহলে আমি বাই হুমের পর অবশ্য অক্সিলারি খুঁজবো, অক্সিলারি যদি না থাকে সেগুলোও বাদ। দেখো বাই হুমের পর অক্সিলারি নাই, বাদ, বাকি কথাবার্তা আমাদের দরকার নাই। তাহলে হু ক্যান সলভ দ্য প্রবলেম, কে সমস্যার সমাধান করতে পারে, বাই হুম ক্যান দ্য প্রবলেম বি সলভড। আমরা জানি অবশ্যই প্যাসিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, আগে একটা বি ভার্ব থাকে। এখানে যেহেতু ক্যান আছে, মডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্মটাই কেবল বসতে পারে। ফলে হু ক্যান সলভ দ্য প্রবলেমের প্যাসিভ কি, বাই হুম ক্যান দ্য প্রবলেম বি সলভড। নেক্সট 6 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। টেন্স থেকে আসা একটা প্রশ্ন, আমরা টেন্সের পয়েন্ট অফ ভিউ গুলো পড়লে সহজেই পারি। 4 ইয়ার্স আমাদের ক্লু। বাক্যের অর্থটা দাঁড়ায় আমি তাকে চিনি অনেক বছর ধরে। তাহলে আমি তাকে চিনি, তার মানে চেনার কাজটা শুরু হয়েছে আর আগে এখনো চলছে। আমরা জানি কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাথে খেয়াল রাখতে হবে সেম আইডিয়াতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। পাশাপাশি তোমরা এটাও জানো যে যে নো এমন একটা ভার্ব যেই ভার্বটাকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। ফলে নো ভার্বটা, নো যেই বাক্যে আছে ওই বাক্যটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে হয়, মানে সেন্সে আসে, তাও বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব। ফলে উত্তর আমরা আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স। আমি জানি আই এম নোয়িং কেউ বলবা না, আই ওয়াজ নোয়িং আমরা নিব না। আই নোন তো আসলে হয় না, ভার্বের 3 নম্বর ফর্ম কি এমনি হয়, আগে একটা বি ভার্ব থাকে। প্যাসিভ সেন্টেন্সে এমিজ আর ওয়াজ থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছু একটা থাইকা ভিতরি হলে আমরা বাক্যটাকে পারফেক্ট টেন্সে নেই। শুধু সাবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসে না। ফলে উত্তর পেয়েছি আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স, আমি তারা অনেক বছর ধরে চিনি। নেক্সট কোশ্চেনে যাই, উত্তর পেয়েছি আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স। নেক্সট চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা কারেক্ট। এখানকার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে পরীক্ষায় আসার মতো বিভিন্ন জায়গায়। ইয়েস, বলছে আমাদের ঠিক বানান কোনটা। ঠিক বানানে আমরা নিব অবশ্যই শেষটা বুর্জোয়া। এখানে বুর্জোয়েস এরকম কিছু না, বুর্জোয়া। এখানে বাকিগুলোতে ভুল কি, এই মিশ সিলেনাস, এই যে এখানে ইর জায়গায় এ লিখতে হবে। এখানে অ্যাসাসিনেশন, আমরা নিশ্চয় অ্যাসাসিনেশন পড়তে গেলে এমনিতেই পড়ি এস কিন্তু ডাবল, দুইবার এবং দুইবার এই দুইটা করে। তাহলে এ এস এস এ এস এস এ, এই যে এ এস এস এ এস এস এ এস এস আই নেশন, অ্যাসাসিনেশন দুইবার আছে, দুইবারে ডাবল করে। আর রিপিট লিখতে আর ইপিইএটি রিপিট ভার্ব, বাট যখন রিপিটেশন আমরা লিখতে চাই নাউন, তখন কিন্তু এই যে ইটা থাকে না, এই যে রিপিটেশন। তাহলে এই 3টা হলো আমাদের ঠিক বানান। আর এখানে উত্তর পেয়েছি আমরা বুর্জোয়া, BOURGEOIS, বুর্জোয়া। নেক্সট কোশ্চেনে যাই আমরা। The business was failure dash the team learned valuable lessons from it. এটা কনজাংশন পয়েন্ট অফ ভিউ থেকে আসছে, বাক্য বুঝলে এটা সহজে পারবা। বাক্যে বলছে বিজনেস ওয়াজ ফেলিয়ার, মানে বিজনেস ব্যর্থ হয়েছে। দ্য টিম লার্ন ভ্যালুয়েবল লেসন ফ্রম ইট, টিম শিখছে ভালো মানে মূল্যবান লেসন এখান থেকে। তার মানে কি, লস হয়েছে যদিও, বিজনেসটা ব্যর্থ হয়েছে যদিও, তবুও শিখছে মূল্যবান জিনিসপত্র, তাই না? তাহলে মূল্যবান জিনিসপত্র শিখছে বলতে আমরা এখানে কন্ট্রাস্ট বোঝাই, নেভারদালেস দ্বারা এটা বোঝাই। ওকে, দ্য বিজনেস ওয়াজ আ ফেলিয়ার, বিজনেস ব্যর্থ হয়েছে, নেভারদালেস তা সত্ত্বেও দ্য টিম লার্ন ভ্যালুয়েবল লেসন ফ্রম ইট, এই ব্যর্থতা থেকে এই টিম তা সত্ত্বেও অনেক কিছু শিখছে। নেক্সট, আগের বাক্যের সাথে কিন্তু কন্ট্রাস্ট বোঝায়, এই জন্য আমরা নেভারদালেস লিখলাম। 9 নম্বর প্রশ্নটা ফিগার অফ স্পিচ এর পয়েন্ট অফ ভিউ থেকে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, ক্লাস করার কথা বলেছিলাম।
ফিগার অফ স্পিচের উপর দুটো ক্লাস আমি নিয়েছি। আই ওয়ান্ডারড লনলি অ্যাজ আ ক্লাউড, এটা অনেকবার পরীক্ষাও আসছে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এই বাক্যটাই আসছে এক্স্যাক্টলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ড্যাফোডিল নামে একটা কবিতার প্রথম লাইন, আই ওয়ান্ডার বানানো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, রোম অ্যাবাউট, এরকম। রোম শব্দ ডাইরেক্ট এটার সিনোনিম, ওয়ান্ডার শব্দ অর্থ রোম। তাহলে আই ওয়ান্ডার্ড লনলি, আমি একাকী ঘুরে বেড়াই, অ্যাজ আ ক্লাউড, মেঘমালার মতো। যেই বাক্যে তুলনা বোঝায় এবং বাক্যে মত অর্থে অ্যাজ লাইক চলে আসে, ওই বাক্যটাকে আমরা লিটারারি টার্ম ফিগার অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে কি বলি ভাই? সিমিলি বলি। আর যদি অ্যাজ লাইক উল্লেখ না থাকে বা বাক্যের অর্থ করতে গেলে আমরা অ্যাজ লাইকের অর্থ যেটা মতো নিয়ে আসতে হয়, তখন ওই বাক্যটাকে আমরা মেটাফর বলি। যেহেতু এখানে অ্যাজ লাইক উল্লেখ আছে, তুলনা বোঝাচ্ছে, ফলে আমরা এই বাক্যটাকে বলবো সিমিলি। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ রেটিসেন্ট, এটা খুবই ইজি ওয়ার্ড, এটা মোটামুটি সব বইতে শীটে শুরুর দিকে থাকে। রেটিসেন্ট মানে হলো কম কথা বলে, স্বল্পভাষী। রিজার্ভ মানে স্বল্পভাষী, অ্যারোগেন্ট মানে তো উদ্যত, প্রাউড মানে তো গর্বিত, টকেটিভ মানে বেশি কথা বলে। আমাদের চাইছে হলো রেটিসেন্টের উল্টাটা, রেটিসেন্ট মানে স্বল্পভাষী, আর চাইছে আমাদের প্রশ্ন বলছে এই উল্টাটা, তার মানে আমরা উত্তর পেয়েছি টকেটিভ। রেটিসেন্ট হলো স্বল্পভাষী, টকেটিভ মানে হলো বেশি কথা বলে, বাচাল। 11, হি সেড দ্যাট হি ড্যাশ দেয়ার বিফোর, প্রশ্নটা নিশ্চয় আমরা সবাই পারি, টেন্স পড়তে আসলেই পারি, যে দ্যাট ক্লজের আগে যদি পাস্ট টেন্স হয়, মানে পাস্ট টেন্স হয়, পরে আমরা পাস্ট পারফেক্ট লিখি, তাহলে হি সেড, সে বলেছিল যে, হি ড্যাশ দেয়ার বিফোর, সে সেখানে গিয়েছিল, সে যেটা বলছিল, সে বলছিল পাস্ট টেন্সে, আর যাওয়ার কাজটা নিশ্চয়ই আগে গেছে, তারপর সে এসে বলছে, তার মানে যাওয়ার কাজটা আগে ঘটছে, মানে সে আগে সেখানে গেছে, যাওয়ার পরে বলছে যে আমি সেখানে গিয়েছিলাম, ফলে বলছিল পাস্ট টেন্সে, আর যাওয়ার কাজটা আরো আগেই ঘটছে, সেটা পাস্ট পারফেক্ট হবে। আর গ্রামাটিক্যাল প্যাটার্নটা আমরা জানি, দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। হেড দুইটা আছে, বাট হেডের পর কিন্তু V3 থাকলেই পাস্ট পারফেক্ট টেন্স, ফলে আমরা উত্তরে নিশ্চয়ই সি নাম্বার দিব। হি সেড দ্যাট হি হ্যাড বিন দেয়ার বিফোর, সে সেখানে আগেই গিয়েছিল। এখানে বিফোর শব্দটা অবশ্যই প্রিপজিশন না, বিফোর শব্দটা অবশ্যই এখানে কনজাংশনও না, কারণ যদি প্রিপজিশন হতো বিফোরের পরে কিন্তু একটা নাউন প্রোনাউন থাকতো, লাইক আই কেম হিয়ার বিফোর ইউ, আই কেম হিয়ার বিফোর ইউ, আমি তোমার আগে এখানে এসেছিলাম, এখানে বিফোরটা প্রিপজিশন, বিফোরের পর একটা প্রোনাউন আছে। বিফোরটা কনজাংশন হইতো দুই পাশে দুইটা বাক্য যদি থাকে, এখানে বিফোরটা অবশ্যই কি? একটা অ্যাডভার্ব, আমি জানি সবাই এটা পারে। নেক্সট আমরা চলে যাই কোশ্চেন 12, দ্য সিনোনিম অফ ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল শব্দটার অর্থ ভঙ্গুর, এটার সমার্থক শব্দ কোনটা? ভঙ্গুর যে জিনিস, ওই জিনিস খুব দুর্বল নিশ্চয়ই, তাহলে উইক, হার্ড, সফট, স্ট্রং, আমি জানি সবাই উত্তর চুজ করার কথা উইক। ইয়েস, উত্তর হবে ফ্র্যাজাইল শব্দ সিনোনিম হবে উইক। এখানে দ্য সিনোনিম অফ ফ্র্যাজাইল ইজ দ্য, এটা ভুল। হ্যাঁ, নেক্সট টানেলে একটা প্রশ্ন আছে, দ্য সিনোনিম অফ ফ্র্যাজাইল ইজ ড্যাশ উইক। নেক্সট কোশ্চেনে আমরা যাই, দ্য ট্রেন পাস ড্যাশ দ্য টানেল, ট্রেনটা গেছিল টানেলের মধ্য দিয়া, টানেলের ভিতর দিয়ে তো ট্রেন যায়, তাই না? তাহলে ভিতর দিয়ে কোনো কিছু গেলে আমরা আন্ডার বলি, আন্ডার মানে নিচে, অন ইনটু বলি না, কোনো কিছু ঢুকলে আমরা ইনটু বলি। অন মানে উপরে, তাহলে আন্ডার মানে নিচে, অন মানে উপরে, ইনটু মানে বাইরে থেকে ভিতরে ঢুকছে, বাট এটা তো চলে গেছে। তাহলে কোনো কিছু দিয়ে চলে গেলে আমরা কি বলি ভাই? এটা পাস থ্রু বলবো। তাহলে দ্য ট্রেন পাস থ্রু দ্য টানেল, ট্রেনটা টানেলের ভিতর দিয়ে চলে গেছে, দ্য ট্রেন পাস থ্রু দ্য টানেল। And then 14, সুইট ড্যাশ দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, এটা অনেকবার অনেক জায়গায় আসছে, এটা বিশেষ পরীক্ষায় এসছে, অনেক চাকরি পরীক্ষায় প্রশ্ন দেখা যায়। এখানে সুইট শব্দটা কোন পার্শ্ব সুইচ আকারেও পরীক্ষা প্রশ্ন আসে। সুইট শব্দের একটা নাউন লিখতে আমাদের অনেকে মন চাইবে, কারণ ভার্বের আগে বসা আছে, বাট সুইট শব্দের এখানে ভার্ব না, কিন্তু নাউন না, কিন্তু সুইট শব্দের অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। মনে হবে কেন স্যার অ্যাডজেক্টিভ কি বাক্যের শুরুতে বসে? আমরা জানি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে, তবে আসলে এরকম না কথাটা। যদি কখনো বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে, তখন বেসিক্যালি বাক্যটা এমফাসিস করা হয়, যে রিভার্স করা হয়েছে। এই বাক্যটা বেসিক্যালি ছিল কি? ছিল এই যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কথাটা মূলত ছিল আগে, বাক্যটা এরকম ছিল, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, আমি শর্ট ফর্মে লিখলাম অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। তো বাংলা অর্থ কি? দ্য ইউজেস মানে প্রয়োজনীয়তা অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এটা হলো নর্মাল কথা, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। যদি এটা আমরা কেউ বলতাম, নিশ্চয়ই আমরা এইভাবেই বলতাম, বাট যখন কোনো বিখ্যাত কবিরা সাহিত্যিকরা কথা বলেন, তখন ওনারা এমফাসিস করেন, ঘুরে ফিরে বলেন, এটা এমফাসিস করা হয়েছে। তাহলে দুঃখের প্রয়োজনীয়তা মধুর,
যদি কখনো কোনো বাক্যে এমফাসিস করতে হয় বা করা হয় তখন বেসিক্যালি বাক্যের শুরুতে অ্যাজরিভ অ্যাডভার্বকে নিয়ে আসা হয়। তখন অর্থটা কি হয়? দুঃখের প্রয়োজনীয়তা মধুর, নরমাল কথা। আর এটার অর্থ হয় দুঃখের প্রয়োজনীয়তা খুব মধুর, মানে অবশ্যই মধুর, দুঃখের প্রয়োজনীয়তা মধুরই, খুব জোর দিয়ে বলছে। তাহলে এই সুইট শব্দটা এখানে অবশ্যই সাবজেক্ট না, বরং ভাই অ্যাডজেক্টিভ। তাহলে যদি আমি এভাবে বলি এখানে কি হবে? দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। আমরা জানি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হয়, হলে সাবজেক্ট কোনটা যেটা মূলত ভার্ব নির্ধারণ করে? প্রথম প্রিপজিশনের আগের শব্দটা। তাহলে অফ এর আগেরটা হলো ইউজেস। ইউজেস শব্দটা নিশ্চয়ই প্লুরাল, ফলে আমরা এখানে যদি আর লিখতে চাই এখানেও কিন্তু উত্তরে আর লিখতে হবে। তাহলে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, দুঃখের প্রয়োজনীয়তা আসলেই খুব মধুর, এমফাসিস করছে। তাহলে এটাই হলো রিভার্স করা হয়েছে, সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইটের পরে আর লিখতে খুব খারাপ লাগবে, সুইট শব্দটারে সাবজেক্ট বলতে মন চাইবে, বাট সাবধান। ওকে, আশা করি ক্লিয়ার ভাই সবাই। তাহলে সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই টাইপের একটা প্রশ্ন আমাদের পরীক্ষা আবার আগে আসছে। আমি যদি একটু ছোট করে বলি, পরীক্ষার প্রশ্নটা এরকম হয়েছে, লাউড ড্যাশ দা ক্রাইজ অফ ভিকটিম, মানে ভিকটিমের কান্নার আওয়াজ খুব উঁচু। এটা নর্মাল কথা। এখন এই বাক্যটা বেসিক্যালি কি ছিল ভাই? বেসিক্যালি ছিল দা ক্রাইজ। এই যে দা ক্রাইজ অফ ভিকটিম আর লাউড, এটা হলো ভিকটিমের কান্নার আওয়াজ উঁচু। আর এটার উল্লেখ দিছে, লাউড শব্দের আগে আসছে, অ্যাডভার্বটা আগে দিছি, ভিকটিমের কান্নার আওয়াজ অবশ্যই উঁচু, এটা বোঝাচ্ছে। ফলে এখানেও লাউডের সাথে আর লিখতে হয়। লাউডের কারণে আর লিখি নাই, মূলত মূল সাবজেক্ট কোনটা? দা ক্রাইজ অফ ভিকটিম, এই পার্টটা, আর অফের আগেরটা যেহেতু প্লুরাল, ফলে আমরা আর লিখি। তাহলে আমরা দুটো বাক্য পড়লাম এখানে, সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, লাউড আর দা ক্রাইজ অফ ভিকটিম। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আমাদের, আওয়ার এনভায়রনমেন্ট ড্যাশ ক্লিন। এটা একেবারে বেসিক একটা বিষয়, বাক্য বুঝে অর্থ বুঝে পড়তে পারলে এটা খুব সহজ। গ্রামাটিক্যালি সবগুলোই হয়তো কারেক্ট মনে হতে পারে। আমরা জানি শুড এর পরে ভার্বের বিশ্রাম হয়, ঠিক আছে, শুড হ্যাভ এর পর ভার্বের 3 ফর্ম হয়, শুড বি এর পরে আইএনজি হতে পারে, শুড বি কেপ্ট হইতে পারে। এখন গ্রামাটিক্যালি সবগুলোই কারেক্ট যদি শুধু এখানে অ্যাটেনশন দেই, বাট বাক্যের অর্থ বুঝতে হবে। বলছে আওয়ার এনভায়রনমেন্ট ড্যাশ ক্লিন, বাক্যের অর্থ কি দ্বারা? শুড আছে সব জায়গায়, মানে আমাদের এনভায়রনমেন্টকে ক্লিন রাখা উচিত। এনভায়রনমেন্ট কি নিজে নিজে ক্লিন করবে? এই যে শুড কিপ মানে কি? এনভায়রনমেন্টের উচিত ক্লিন রাখা, এমন একটা বিষয় যায় না। এনভায়রনমেন্ট তো নিজে নিজে ক্লিন করবে না। শুড হ্যাভ কেপ্ট মানে কি? এনভায়রনমেন্টকে রাখা উচিত, মানে এনভায়রনমেন্টটাকে রাখতে হবে। এখন শুড হ্যাভ কেপ্ট দিলে আসলে হয় না, পেসিভ মুড লাগবে, মূল পয়েন্ট এটা ভাই। পেসিভ মুডটা আছে ডি নম্বরে। দা এনভায়রনমেন্ট, আওয়ার এনভায়রনমেন্ট শুড বি কেপ্ট। আর এখানে যদি লিখতে পারতাম শুড হ্যাভ বিন কেপ্ট হলে ভালো হইতো, বাট এখানে এটা নাই। হ্যাঁ, পেসিভ মুড লাগবে, পেসিভ মুড নাই। শুড বি কিপিং তো অবশ্যই পেসিভ মুড না, উত্তর হচ্ছে ডি নাম্বার, শুড বি কেপ্ট। পেসিভ সেন্টেন্সে অবশ্যই একটা বি ভার্ব থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে। আওয়ার এনভায়রনমেন্ট শুড বি কেপ্ট ক্লিন, আমাদের এনভায়রনমেন্টকে অবশ্যই রাখতে হবে, মানে রাখা উচিত ক্লিন। এনভায়রনমেন্ট কিন্তু নিজে রাখবে না, তারে রাখা হবে পেসিভ মুড। এই ছিল আজকের ক্লাস করে যদি উপকার পেয়ে থাকো ক্লাসে রিঅ্যাকশন দিও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।